আসসালামু আলাইকুম, শুভ সকাল। মুক্ত আলোচনা কোভিড-19 আমাদের আজকে দ্বিতীয় পর্ব। আজকে আমরা বসেছি আমাদের খোলা আকাশে এবং খোলা প্রাকৃতিক মনোরম পরিবেশে, যে পরিবেশে আমরা কোভিড-19-এর যে রূপ হওয়াতে প্রাকৃতিক পরিবেশে যে রূপ ধারণ করেছে, কী কী অসাধারণ রূপ ধারণ করেছে, সেই মাঝখানে আমরা বসে আমাদের আলোচনা শুরু করছি। মৃদুময় বাতাস বইছে এবং আমাদের সুন্দর হাওয়া লাগছে আমাদের শরীরে, এবং আমাদের এই শরীরে আমাদের এই হাওয়াটা লাগছে এবং আমাদের মনে হচ্ছে যে আমরা খুব উৎফুল্ল। আজকে আমাদের এই কোভিড-19-এ যারা যারা যোদ্ধা এবং কোভিড-19-এ যারা যারা কাজ করেছেন তাদের আমরা পাশে পেয়েছি আবার দ্বিতীয় পর্বের মধ্যে কাছে আমরা। আমার ডান পাশে রয়েছে আরিফ হাসান। আপনার পরিচয়টা আপনি দেন প্লিজ। ধন্যবাদ। আমি মোহাম্মদ আরিফ হোসেন, সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখা, সাধারণ সম্পাদক বসুন্ধরা কিংস নীলফামারী জেলা শাখা। এবং আমার পাশে আছে মাহমুদ হাসান অয়ন। আপনার পরিচয়। ধন্যবাদ। কোভিড-19 মুক্ত আলোচনায় আমাকে এত মনোরম সুন্দর পরিবেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি মাহমুদ হাসান অয়ন, সাহিত্য বিষয়ক সম্পাদক, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক, নীলফামারী জেলা শাখা। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আমরা সুন্দরভাবে একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে পরীক্ষা করি। যেহেতু আমাদের করোনা ভাইরাসের বিষয়টা, আমাদের 20 সেকেন্ডে আমাদের অবশ্যই ভালো করে হাতটা ধুতে হবে এবং আমাদেরকে হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। নিজের সুরক্ষা নিজের কাছে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েও দিয়েছেন এবং হাত দিয়েও দেবে। হাঁচি দিতে গেলে এবং হাতের কোনোই ব্যবহার করতে হবে, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলছি। আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী এবং তার ইয়েতে আমাদের চলা। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা শুরু করেছি অলরেডি আমাদের প্রোগ্রামে। আমরা এখন প্রথমে চলে যাব আমাদের আরিফ হাসানের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বর্তমানকালে যে আপনার কোভিড-19 অবস্থা এখন যে চলছে, এখনকার পরিস্থিতি নিয়ে আপনি কী কী কাজ করছেন এই কোভিড-19 চলাকালীন অবস্থায়, এই চলছে এখনকার অবস্থায়? ধন্যবাদ রঞ্জিতকে। আসলে সর্বশেষ আমি আমাদের কোভিড-19 করোনা যেটা প্রতিরোধ কর্মসূচি এটা চলমান আছে, এর প্রেক্ষিতে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রথম থেকে শুরু করে আদৌ আজ পর্যন্ত লাস্ট আমি দুদিন আগে জনসাধারণের মাঝে সচেতনতার জন্য মাস্ক পরিধানের জন্য উদ্বুদ্ধকরণ থেকে শুরু করে শহরের বিভিন্ন পয়েন্টে, যেরকম করে চৌরঙ্গীর মোড়, আপনার বঙ্গবন্ধু চত্বর, এরপরে আপনার সুপার মার্কেট এবং আমাদের শিল্পকলার সামনে আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার সহকর্মী সহ সর্বসাধারণকে সচেতনতার উদ্বুদ্ধকরণ এবং মাস্ক পরার জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার আমি আহ্বান করেছি, যাতে জনসম্পৃক্তি। আপনি আহ্বান করছেন কি? আপনার সাথে কি আপনার কোনো মাইক বা কোনো কিছু ছিল? হ্যাঁ, আমার সাথে একটা মাইক ছিল। আমি দাঁড়িয়ে থেকে নিজের অবস্থান থেকে এবং আমার সহকর্মী যারা ছিল, আমার সহযোদ্ধা, আমি প্রত্যেকের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দিতে চেয়েছি এবং আমি নিজের থেকেই সবার মুখে মাস্ক পরিয়ে দিয়েছি এবং বলেছি অন্ততপক্ষে বাসা থেকে বের হইলেই আপনি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত 20 সেকেন্ড দ্রুত করে আসবেন এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। আপনি আপনার কর্মস্থলে যাচ্ছেন, আপনি আপনার কর্ম সম্পাদন করতেছেন, ঠিক আছে, কিন্তু একটা সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং জনসম্পৃক্ত এলাকায় আপনি আসতেছেন, কিন্তু আপনার নিজের নিরাপত্তাটা আপনি নিশ্চিত করবেন। সুন্দর একটা কথা বলেছেন, এটা একটা চমৎকার একটা কথা বলেছেন। এবং আচ্ছা, এই বর্তমানে যে চলছে আমাদের যে আমাদের লকডাউনটা, আমাদের 7টা দোকান এবং বিভিন্ন জায়গায় আপনার খোলা হয়েছে, এখন একটু একটু করে খুলে দেওয়া হচ্ছে সব কিছু। তো এই যে আপনার এই চলাকালীন অবস্থা দেখা যাচ্ছে যে আপনার দোকানপাটও মোটামুটি খুলেছে এবং সন্ধ্যা 7টা পর্যন্ত ওটা করা হচ্ছে। এখনকার বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আপনার কাছে কি কেউ কোনোভাবে করোনা ভাইরাসের যারা আক্রান্ত বা যারা ক্ষতিগ্রস্ত বা যাদের অনেক আর্থিক সচ্ছলতা নেই বা আর্থিক সচ্ছলতা পাচ্ছে না, সেসব কোনো মানুষকে এসেছিল এর মধ্যে যে আপনার কাছে ত্রাণ নিতে বা আপনার কাছে কোনো সাহায্য নিতে, এ ধরনের কি কোনো মানুষ এসেছিল? আসলে ধন্যবাদ আপনাকে। এর মধ্যে সরকার যেহেতু লকডাউন খুলে দিয়েছে এবং সীমিত আকারে সকাল থেকে 7টা পর্যন্ত মানুষ তার কর্ম সম্পাদন করতে পারবে এবং প্রত্যেক শ্রেণী পেশার মানুষ তার কর্ম সম্পাদন করতেছে। এখানে যারা জনজীবনে বিপন্ন সৃষ্টি হয়েছে, যারা কর্মহীন হয়ে গেছে, বিশেষ করে বেকার যারা, তারা তো কর্মহীন আছে এবং এর মধ্যে কিছু কিছু মানুষ তার কর্ম
ক্ষেত্র থেকে পুরোপুরি বিতরিত হয়েছে, তারা আজকে বাধাগ্রস্ত, বিশেষ করে খাদ্য সংকটময় অবস্থায় আছে। যদিও বলেছে সরকার যে সীমিত আকারে আপনারা আপনাদের কর্মস্থলে গিয়ে আপনাদের কর্মসূচি সম্পাদন করুন। এক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি যে হোটেল ব্যবসায়ী যারা হোটেলে কর্মচারী আছে এরা একটু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এর মধ্যে আরও অনেক শ্রেণী পেশার মানুষ, আমি যদি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে শিক্ষকরা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছে, আমি সরকারি শিক্ষকদের এখানে আনতে চাচ্ছি না, যারা সরকার অন্তর্ভুক্ত, আর এমপিওভুক্ত যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা মোটামুটি সীমিত আকারে মনে হয় তাদের 50% স্যালারি পাচ্ছে মেবি। আর এখানে কিন্ডারগার্টেন লেভেল থেকে শুরু করে যারা বেসরকারি উদ্যোগে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে প্রতিবন্ধীও যে স্কুল প্রতিষ্ঠানগুলো আছে, আমার সকল শিক্ষকের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা অনেক খারাপ মুহূর্ত পার করতেছে। আপনি হয়তো জানেন কয়েকদিন আগে জয়পুরহাটের একজন শিক্ষক, উনি কিন্ডারগার্টেনের শিক্ষক, তার ফ্যামিলির সমস্যা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। বলছে আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমি ঢাকায় বাধ্য হয়ে ঢাকায় গিয়ে আমি কুলিগিরি করেছি। আমি একজন শিক্ষক, আসলে শিক্ষক তো হচ্ছে এর মাঝখানে আমার একটু কথা হচ্ছে, কথাটা হচ্ছে কি যে আপনি যে কথাটা বলতেছেন, যে কথাটা হচ্ছে যে কুলিগিরি সে করেছে, একটা শিক্ষকের মেন অস্ত্র হচ্ছে তার কলম। সে কলম দিয়ে তার শিক্ষাদান করে, পাঠদান করে, এবং আপনার হচ্ছে যে সে সৃষ্টি করে, আমাদের নতুন আমাদের প্রজন্মকে সে সৃষ্টি করে, এবং তার মাধ্যমে সৃষ্টি হয় নতুন প্রজন্ম। তো বাবা মার পরে কিন্তু একটা শিক্ষকের স্থান। তো সেক্ষেত্রে আপনার মনে এই যে কিন্ডারগার্টেন স্কুলগুলো বা বিভিন্ন বেসরকারি স্কুলগুলো, হাই স্কুলগুলো, কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো আছে, যে এই স্কুলগুলো যে শিক্ষকদের যে অবস্থা এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা মনে করেন যে ভয়াবহ একটা অবস্থা। তো এই অবস্থায় মনে করেন যে তারা এখন মানে আপনি যে বললেন যে কুলিগিরির কথা করার কথা, তো এটা আমাদের আসলে মানে শুনতেও তো একটা খুব খারাপ লাগছে যে একটা শিক্ষক হয়ে এসে একটা কুলিগিরি করতেছে। তো এই ব্যবস্থাটা আপনার মনে হচ্ছে যে কি করলে এই শিক্ষকগুলো আপনার বাঁচতে পারে? তাদের তো পরিবার আছে, তাদের তো মনে করেন সন্তান আছে, পরিজন আছে, তাদেরকে কিন্তু চলতে হবে এবং বিয়ে করতে হবে এবং তাকে তো বাঁচতে হবে, সে তো কারো কাছে হাত পাততে পারছে না। এখন সে কী করতে পারে, এখন বলে তার কী করণীয় আছে, এই বিষয়টা আপনি যদি আমাদের খোলাখুলি বলেন তাহলে খুব ভালো। ধন্যবাদ। আমার অবস্থান থেকে আমি মনে করি যে শিক্ষকদের ক্ষেত্রে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকরা করছেন লেভেল থেকে শুরু করে, তো সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি, সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি সরকারদের প্রণোদনার কোনো কিছু ব্যবস্থা করে থাকেন, আমি সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করব শিক্ষকদের এই বিষয়টা নিশ্চিত করবে। এবং পাশাপাশি আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, আমি একজন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে আমি একজন ছাত্রনেতা হিসেবে বলতে চাই, আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করব ছাত্রদের এবং মেস মালিক এই উভয় দুজন সমন্বয়ের পক্ষে তাদের যে মেসের যে বিষয়টা আছে, ভাড়ার বিষয়টা যদি মকুব করে দেন এবং ছাত্রদের যে শিক্ষা প্রাতিষ্ঠানিক যে আপনার এখানে বেতন ভাতা যেটা আছে না কেন, এটা যদি সম্পূর্ণ আকারে মকুব করে দেন, আমি ছাত্রদের পক্ষে জোরদার দাবি করছি। সেই সাথে আমাদের নীলফামারী জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি, উনি বিষয়টা হস্তক্ষেপ করবে। ইতিমধ্যে আমাদেরই এক ছাত্রলীগ নেতা, আমাদের খুব কাছের স্নেহের ছোটো ভাই, সে একটি স্মারকলিপি প্রদান করেছেন জেলা প্রশাসক বরাবর ছাত্রদের পক্ষে, ছাত্রদের মেসের ভাড়া এবং তার প্রতিষ্ঠানিক যে বেতন আছে এটাকে মুক্ত করে দেওয়ার জন্য। তো আমি এটি সহমত প্রকাশ করছি, সেই সাথে তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনি যদি ছাত্রদের ক্ষেত্রে বলেন, বিষয়টা হয়ে গেছে যে আপনার মনে করেন যে এখন শিক্ষকদের ক্ষেত্রে আপনার এই যে বেতন ভাতার যে ব্যাপারটা আছে, আপনি প্রণোদনার কথাটা যে বললেন, প্রণোদনার কথাটা হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে যে এই প্রণোদনার কি ঘোষণা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে এবং শিক্ষামন্ত্রী দীপু কুন্ডু যে আছেন সেও কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে যে একটা মানবিক আচরণ করার জন্য বা শিক্ষকদের উপরে একটা কোনোভাবে ব্যাংক লোন বা এই ধরনের কিছু নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান আছে তাকে নির্দেশ দিয়ে দিয়েছে। তো এখানে যারা পড়াশোনা করে, যারা এখানে দেখা যাচ্ছে যে অনেক তো আপনার হচ্ছে যে ভালো ভালো লেভেলে অনেক বড় বড় লেভেলের স্টুডেন্ট পড়াশোনা করে, তো এখানে তাদের দেখা যাচ্ছে যে বেতনটা হচ্ছে তাদের স্কুলের বেতনটা না হলে তো তারা মনে করে ছাত্রদের বেতন হচ্ছে, টিচারদের বেতন হবে না। তো এখানে আবার এই ধরনের ঘোষণাও দেওয়া হচ্ছে যে আপনার মনে করেন যে শিক্ষকদের বেতন হচ্ছে যে করা হবে, কি বলে হচ্ছে যে আপনারা এই বর্তমানে শিক্ষকদের বেতন চাওয়া যাবে না বা বলা যাবে না, কোনো গার্ডিয়ানকে বলতে পারবে না, এরকম ধরনের ঘোষণা দেওয়া হয়েছে। তাহলে এখন দেখা যাচ্ছে যে অভিভাবকরা বেতন দিচ্ছে না, আপনার হচ্ছে বেতন দিচ্ছেন এবং তারা বলছে ক্লাস হচ্ছে না তো বেতন দিব কেন, এরকম ধরনের কথাও আসতেছে। তো আসলে এরকম যদি কথা থেকে থাকে তাহলে তারা এই শিক্ষকরা কোথায় যেয়ে দাঁড়াবে বলেন? এইটা আমি আপনার কাছে একটু
এখানে একটা কথা সংযুক্ত করতে চাই, আপনি যে বলেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি, উনি ওনার লাইফে এসেছেন এবং সবার উদ্দেশ্যে কথা বলেছেন। এখানে একটা কথা আমি সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার যে নিয়ম বর্তমান এখানে চলমান 4 মাস অন্তত আমরা করোনা পরিস্থিতির মধ্যে আছি, এটার প্রতিষেধক হিসেবে ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। তো আমরা যেহেতু বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে সব কিছু সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ তার কর্ম সম্পাদন করতেছে, এখানে যেহেতু শিক্ষকরা আজকে বাধাগ্রস্ত এবং শিক্ষার্থীরা, আমি শিক্ষক এবং শিক্ষার্থীদের কথা উল্লেখ করতে চাই, এখানে স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে যে দীপুমণি মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি পরীক্ষা যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে, পরীক্ষায় যদি মূল ব্যাপার হয়ে থাকে, যে অভিভাবকরা বলতেছে যে পরীক্ষা কেন হচ্ছে না, পরীক্ষার বিষয়টা মূল উদ্দেশ্য না। আজকে যদি আপনি শিক্ষিত হইতে চান, অবশ্যই আপনি আপনার বাসা থেকেও আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেয়েও যদি বাসায় আপনি বই পড়েন, আপনি যদি শিক্ষিত হতে চান, স্বশিক্ষিত হতে চান, আপনি যদি জ্ঞানী হতে চান, আপনি যদি সুনাগরিক হতে চান, তাহলে আপনাকে অবশ্যই শিক্ষার বিকল্প নাই, আপনাকে বই পড়তে হবে, শিক্ষা চর্চা করতে হবে। সেক্ষেত্রে পরীক্ষার যে বিষয়টা আসছে, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে আমাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং সার্টিফিকেট অর্জন করতে হবে, এটা না। আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষা গ্রহণ করেননি। এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিও কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে শিক্ষা লাভ করেনি। তো আমি মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান করোনা পরিস্থিতিতে যে শিক্ষার্থীগুলা ঘরের মধ্যে আছে, ঘরবন্দি হয়ে আছে, তারা নিজেরাই নিজেদের বাসাতেই তাকে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেবে, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে, একটা পাঠশালা তৈরি হয়ে যাবে। আমি মনে করি যে পরীক্ষা কোনো ব্যাপার না। কিন্তু ছাত্রদের ক্ষেত্রে আপনি বলছেন, আমি বলছি ছাত্রদের ক্ষেত্রে তো এটা তো অবশ্যই এটা বলা আছে এবং ছাত্রদের জন্য উনি সেটা ঘোষণা দিয়েছে। কিন্তু আমি বলছিলাম যে টিচারের কাছে, টিচার যদি দেখা যাচ্ছে যে আপনার মাথায় যদি খুলি কেরি করছে, মাথায় যদি সে যদি আপনার ওই বোঝা নিয়ে যাচ্ছে, ওই সময় যাতে স্টুডেন্ট পাশে দেখে তার প্রিয় শিক্ষক একজন মাথায় এরকমভাবে ফুটার জ্বালায় খুলিগিরি করতেছে, তাহলে এটা কেমন একটা বিষয় হবে বল? আসলে এটা অবশ্যই একটা বেদনাদায়ক একটা অবস্থা। আমি এটা কখনোই এক্সপেক্ট করি না যে একটা শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, যে শিক্ষকের কলম থাকবে হাতে, আর শিক্ষক এখানে শিক্ষকরাই মানব শিক্ষিত মানব গড়ার কারিগর, জাতি আমি মনে করি শিক্ষা জাতির মেরুদণ্ড। এখানে শিক্ষকদের রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ মহলের যে হস্তক্ষেপ আমি আশা করতেছি, যে শিক্ষকদের কোনো যদি আওতায় আনা হয়, তাদের যদি বিষয়টা সঠিকভাবে বিবেচনা করা হয়, এই করোনা পরিস্থিতিতে যদি তাদের যে বিশেষ করে আর্থিক যে সংকটের মধ্যে তারা পড়েছে, হয়তো তার বহিঃপ্রকাশ হচ্ছে না, কিন্তু আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি, জানতে পারতেছি যে শিক্ষকরা খুব খারাপ অবস্থায় দিন পার করতেছে। তো সেক্ষেত্রে তাদের করণীয় কী, এটা যদি আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর শেখ হাসিনা বিষয়টাকে আপনি সঠিকভাবে বিবেচনা করে এবং তার মন্ত্রণালয় থেকে যদি এটাকে শিক্ষকদের পক্ষে যদি কোনো একটা ব্যবস্থা করে, আমি 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 আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে আমি ওনার প্রতি বিনীত অনুরোধ করবো। আচ্ছা, আপনার যদি কাছে যদি এখন আমি আরেকটা কোশ্চেন দিই, যে আপনার নিজস্ব প্রতিষ্ঠানের বিষয়, আপনার কাছে যদি এখন মনে হয় যে একটা শিক্ষক যদি আপনার কাছে কখনো কোনো শিক্ষক এসে যদি আপনাকে বলে যে আমার একটু সাহায্য দরকার, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? এখানে অবশ্যই আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে ওনাকে সাময়িক সময়ের জন্য ওনার সমস্যাটুকু সমাধান করে দেওয়ার জন্য। এটা আমি আমার জায়গা থেকেই পারি না কেন, বা যদি আমার কোনো সিনিয়র লিডারদের সহায়তা নিতে হয়, আমি এটা করবো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমার শিক্ষকের কোনো শিক্ষক যদি আমার কাছে এসে যদি কোনো প্রবলেমের জন্য আসে, আমি তার সর্বোচ্চ চেষ্টা করবো তার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আপনার যে এই উদার চিত্রটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই উদার চিত্রটা দেখা যাচ্ছে যে অনেকেই আপনার হচ্ছে যে মানে করতে চায় না, মানে সাধ্য আছে কিন্তু তারপরেও তারা সেটা করে না কখনো, আবার শিক্ষকরা কখনো যায় না তাদের কাছে, কারণ শিক্ষকদের কাছে নিজের লজ্জার ব্যাপার আছে, এটা একটা ব্যাপার আছে। তো এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাবো মাহমুদ হাসান অয়নের কাছে। তো আচ্ছা অয়ন সাহেব, আপনি তো এখন দেখা যাচ্ছে যে আপনি বয়স্ক মানুষদেরকে নিয়ে কাজ করেন এবং আপনাদের হচ্ছে যারা হচ্ছে আপনার চলাফেরা করতে পারে না, বৃদ্ধ মানুষ যারা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে তাদের সন্তান তাদেরকে দেখে না বা পরিবার তাদেরকে কি করছে, বয়স্ক মানুষদেরকে খেতে ঠিক দেয় না, তো এইসব নিয়ে যে এখনকার যে পরিস্থিতিটা, এরকম পরিস্থিতির মধ্যে আপনি কি নতুন কোনো পেয়েছেন যে আবার কোনো এরকম ধরনের কোনো পেয়েছেন যে আপনি যে বয়স্ক মানুষকে নিয়ে যে কাজ করেন, যারা বৃদ্ধ একেবারে যে সন্তানরা দেখেন?
এইসব মানুষদেরকে নিয়ে আপনি কাজ করেন, তাদেরকে খাওয়াই দিয়ে আসেন বা খাওয়ান, এরকম ধরনের নিয়ে কাজ করেন। এইসব ব্যাপারে আপনি কি এর মধ্যে কি কোনো কিছু এই ধরনের কিছু পেয়েছেন কিনা আমি ব্যাপারটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত স্মরণ করছি বাঙালি জাতির ইতিহাসের সাথে যার নাম জড়িত এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার মহান উদ্যোগ, যার চেতনা, যার সংগ্রামের ফলে আজকের আমাদের স্বাধীন বাংলাদেশ। তার পাশাপাশি আমি স্মরণ করছি যিনি এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের উন্নয়নের জন্য মরহুম রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, যেহেতু এটা তার প্রথম মৃত্যুবার্ষিকীর মাস আর কি, আগামী 14 জুলাই হ্যাঁ, প্রথম মৃত্যুবার্ষিকী, সে কারণে আমি শোক প্রকাশ করছি। এখন আমি আপনার প্রশ্নের ক্ষেত্রে আসি যে আমি প্রথমত একটা কথা বলতে চাই, করোনা আমাদেরকে শিখিয়েছে আমরা কে মানবিক আর কে মানবিক নই, কে আমরা ঘরে আছি আর কে ঘর থেকে বের হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সেক্ষেত্রে আমি বলবো আমার ক্ষুদ্র প্রচেষ্টা হতে, যেহেতু আমি একজন জাতীয় পার্টির ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র সমাজের ক্ষুদ্র কর্মী, আমার পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব হয়েছে আমার কেন্দ্রীয় কমিটি, যেহেতু আমি একজন সাহিত্য বিষয়ক সম্পাদক, আমার কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ইব্রাহিম খান জুয়েল, সংগ্রামী সাধারণ সম্পাদক আল মামুন ভাই, তাদের নির্দেশনায় আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে করার চেষ্টা করছি। আমার কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকও নিজ নিজ উদ্যোগ হতে, এবং আমাদের বিভিন্ন ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারাও চেষ্টা করেছেন, বিভিন্ন কর্মী সারা দেশে কিন্তু চেষ্টা করেছেন। সেই বিষয়ে আমার ক্ষুদ্রতম চেষ্টা থেকে আপনি যেটা বলছিলেন যে বৃদ্ধ অসহায় পিতামাতা বা অসহায় দম্পতি, তাদের ক্ষেত্রে আমি প্রথম পর্বে আমি এই বিষয়ে বলেছিলাম, তাই আমি বিস্তারিত এই বিষয়ে বলতে চাচ্ছি না। আমার পক্ষ থেকে আমি গোপনে আমি তাদেরকে সহায়তা করার চেষ্টা করছি, এখন পর্যন্ত সেই চেষ্টা আমার অব্যাহত আছে। এবং আমি এটা বলতে চাই, পরবর্তীতেও যদি এরকম কেউ আমার কাছে আসেন, তাদের দাবিটা যদি যৌক্তিক হয়, কোনো জনপ্রতিনিধি বা স্থানীয় লোকজন বা কেউ যদি তাদেরকে হেল্প না করেন, তাহলে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমি আহামরি কোনো কিছু বলতে পারবো না যে আমি এটা করবো সেটা করবো, যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করবো। না, এখানে কথা হচ্ছে কি যে আপনারা বৃদ্ধ পরিবারের হচ্ছে তার মাকে হচ্ছে সন্তান দেখা যাচ্ছে তাকে মাকে খেতে দেয়, তাকে মাকে খেতে দেয় না, মাকে খেতে বসতে দেয় না, এখন মা অসহায়ের মতো বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়। এখন করোনাকালীন অবস্থায় যে আপনি এই বৃদ্ধটিকে খুঁজে বের করেছেন, এখন তার অন্ন বস্ত্র কী ব্যবস্থা আপনি করছেন এটা বললেন। আচ্ছা, আমি বলি, আমি যে বৃদ্ধটিকে খুঁজে বের করেছিলাম, আমি যতটুকু সম্ভব তাকে বিভিন্নভাবে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু যেহেতু আমি একজন স্টুডেন্ট পলিটিক্স করি, আমি কোনো ব্যবসা বাণিজ্য চাকরির সাথে সম্পৃক্ত নই, আমি জীবনের গতি খুঁজে পেতে আমি চেষ্টা করে যাচ্ছি। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি টুকটাক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মূলত তাকে পুনর্বাসন করা বা প্রকৃত অর্থে সহায়তা করার দায়িত্ব কিন্তু সরকারের বা জনপ্রতিনিধির। যেহেতু আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি সম্মিলিতভাবে সবার এগিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করছি। আমার একার পক্ষে এটা করা সম্ভব না। সাপ্তাহিকভাবে তার কাছে যাচ্ছেন, যে মানে কোনো সাপ্তাহিকভাবে তার সাথে যোগাযোগ করতেছেন নাকি? হ্যাঁ, আমি সাপ্তাহিকভাবে বলতে সাপ্তাহিক হোক বা ডেইলি বা যে কোনো সমস্যা যদি কোনো দরকার পড়তেছে, যদি আমাকে যোগাযোগ করা হয় আমার সাথে যে অমুক সমস্যা হচ্ছে, আমি তৎক্ষণাৎ সেই বিষয়টি সলভ করার চেষ্টা করছি। কিন্তু আমি প্রকৃত অর্থে আমি ওই কথাটি আবার বলতে চাই যে তাকে পুনর্বাসন করার দায়িত্ব আমাদের সকলের, সবার জনপ্রতিনিধি প্রতিনিধিদের। এই বিষয়ে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই আমি তাকে এই বিষয়ে বিস্তারিত বলতে পারি এবং সম্মিলিতভাবে তার পাশে দাঁড়াতে পারি। না, ব্যাপারটা হয়ে গেছে কি যে সকলের যদি হয়ে থাকে তাহলে তো দেখা যাচ্ছে সকলের মধ্যে হচ্ছে আপনি কাকে পাইছেন এখন পর্যন্ত? হ্যাঁ, আমি এখানে অনেকের নাম প্রকাশ করতে হয়, যেমন এখানে বসে আছেন আমাদের সরকারি দলের ছাত্র সংগঠনের আরিফ হোসাইন। সে আমার বন্ধু বড় বটে, আমি তাকে বিভিন্ন কাজে সবসময় আমি পাশে পেয়েছি, ওনাকে দেখা যায় সবসময়। এছাড়াও আমি তার বিভিন্ন কাজেও আমি তার সাথে সবসময় ছিলাম। অর্থাৎ আমরা ভালো কাজে দলীয়করণ করিনি, এক কথায়। আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এখন এটা বিতর্কের সময় নয়, সম্মিলিতভাবে যে যার অবস্থান থেকে যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে একসাথে কাজ করতে হবে। আমি মূলত সেটি বাস্তবায়ন করার জন্য আমরা সম্মিলিতভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজ করার জন্য এগিয়ে যাচ্ছি। এবং আমার দলের মাননীয় চেয়ারম্যান জননেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি, তিনি যে নির্দেশনা দিয়েছেন, এখন কোনো বিতর্কের সময় নয়, যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে আমরা এই করোনা ভাইরাসকে বা করোনার প্রাদুর্ভাব বা করোনাকে প্রতিরোধ করার চেষ্টা করবো। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আচ্ছা,
তো আমার কাছে আরেকটা প্রশ্ন আছে আপনার, যে হচ্ছে যে আপনি যে এখনকার যে আপনার যে করোনা ভাইরাসে যে আপনার যে চলতেছে যে লকডাউনের পর যে 7টা পর্যন্ত যে দোকান খুলে দেওয়া হয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে মনে করেন যে কিছুক্ষণ আগে আমি কথা বললাম আমাদের হচ্ছে আরিফ হোসেনের কাছে, যে উনি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বললেন, যে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, যে আপনার কি মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় যে যে টিচাররা যে বর্তমানে যে অবস্থায় আছে, যে অবস্থা থেকে আপনার কি মনে হয় তাদের কীভাবে কী করা যায়? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে আমরা জানি যে বিগত কয়েকদিন আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বেসরকারি শিক্ষকদের জন্য একটা প্রণোদনার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে সর্বপ্রথম আওয়াজ তুলেছিল আমার সংগঠন জাতীয় ছাত্র সমাজ, কেন্দ্রীয় ছাত্র সমাজের সংগ্রামী সাধারণ সম্পাদক আল মামুন ভাই এবং তার সাথে জুয়েল ভাইও তৎপর ছিলেন, সংগ্রামী সভাপতি। সর্বপ্রথম আমরা সংবাদ সম্মেলন করি, আমরা জোর দাবি জানাই শুধুমাত্র শিক্ষকদের জন্য না, আমরা ছাত্রদের মেজ ভাড়া মৌকুব কিংবা শিক্ষকদের যেন প্রণোদনা আওতা আনা হয়, যেহেতু আমরা সমন্বয় চাই। আমরা একেবারে শিক্ষকদের সব কিছু ছাত্রদের সব কিছু মৌকুব চাই না, আবার শিক্ষকদেরকেও আমরা হতাশার মধ্যে ফেলতে চাই না। আমি দুই পক্ষকে ব্যালেন্স করে একটা সমন্বয় করে একটা সুন্দর সমাধানের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধিদপ্তর কিন্তু আমাদের এই দাবিটি মেনে নিয়েছেন, সেজন্য আমি বাংলাদেশ সরকারকে জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। তো আপনার কথা শুনে খুবই ভালো লাগলো এবং খুব ভালো মানে চমৎকার একটি কথা বলেছেন। আচ্ছা, এই সময় দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে শিক্ষকদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানদেরকে শিক্ষকদেরকে ছাঁটাই করা হচ্ছে। এই ছাঁটাইয়ের যে বিষয়টা আছে, এই ছাঁটাইয়ের বিষয়টা আমি আরেক ভাইকেও এই ব্যাপারটা জিজ্ঞেস করবো যে আসলে এই যে ছাঁটাইয়ের যে বিষয়টা হচ্ছে, মুক্ত আলোচনা যে চাকরিচ্যুত যে হচ্ছে, আসলে এই সময় চাকরিচ্যুত কি হওয়া কি উচিত? এটা আপনার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক কিছুকে চাকরিচ্যুত হতে হচ্ছে। তারা তাদেরকে কীভাবে চাকরিচ্যুত করে তারা, এবং এটা আসলে কি হওয়া উচিত আপনার কাছে মনে হয় কি? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটা টপিক তুলেছেন, কিন্তু আমি এখানে একপাক্ষিকভাবে কোনো কিছু বলতে চাই না। আমি দ্বিপাক্ষিক দুই পক্ষ বিবেচনা করে যদি বলতে চাই, আসলে আমাদের এই যে সমাজ ব্যবস্থাটা সব কিছু অর্থনীতির উপর ভিত্তি করে আমরা চালিত হই। যখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমাদের পণ্য আমদানি রপ্তানি অনেকাংশেই শিথিল হয়ে গেছে, আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, আমাদের কাজের অভাব, আমরা যে কোনো প্রতিষ্ঠান যদি সরকারি বাদে বেসরকারি চালাই, তাহলে সেটাও কিন্তু কোনো ব্যক্তির থাকে, মালিকানাধীন থাকে। যখন তার কোনো আর্নিং সোর্স নাই, সে কীভাবে টিচারদের বেতন দেবে? আবার এক্ষেত্রে দেখতে হবে যে তাদেরকে ছাঁটাই করাটা অমানবিক। আমি মনে করছি দুপক্ষ এখানে সমাধান করে সরকারের হস্তক্ষেপের মাধ্যমে, শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপের মাধ্যমে একটা সুন্দর সমাধানে আসা উচিত। এখানে কোনো পক্ষকে দোষারোপ করে লাভ নেই। তবে হ্যাঁ, এই জিনিসটি অত্যন্ত অমানবিক যে আমরা জানি বেসরকারি বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক রাজধানী ঢাকায় গিয়ে অনেকে কুলির কাজ করছেন, অনেকে রিক্সা চালাচ্ছেন। এটা অত্যন্ত ছাঁটাই হচ্ছেন। আমি আশা করব যেন তাদেরকে ছাঁটাই না করে অন্তত বেতনটা যদি একটু কম করে দেওয়া হয়, এবং সরকার যেন এখানে একটু সাপোর্ট দেয় তাদেরকে, যে না, আপনাদের ছাঁটাই করতে হবে না বা আপনারা ছাঁটাই হবেন না, আপনারা সীমিত আকারে বেতন গ্রহণ করুন। অন্ততপক্ষে আপনার বউ বাচ্চা স্ত্রী সন্তান নিয়ে আপনাদের যতটুকু না চললে নয়, আপনার চিকিৎসা ব্যবস্থার জন্য নিশ্চিত হয়, আপনাদের খাদ্যটার জন্য নিশ্চিত হয়, আপনাদের মৌলিক অধিকার জন্য নিশ্চিত হয়। আপাতত আমি তো জানি শিক্ষকরা কখনো বিলাসিতাময় জীবনযাপন করেন না, তাই এটা বিলাসিতা বলাটাও উচিত না। তবু বলবো যতটুকু না হলে নয় ততটুকু যেন তাদের ব্যবস্থা করা হয়। তাদেরকে ছাঁটাই করাটা অমানবিক হবে। এবং এর সাথে একটা জিনিস প্লাস করতে চাই, যে আমাদের উত্তরাইতিতে নীলফামারীতে যেটা অবস্থিত, এখানে অনেক শ্রমিক, কয়েক হাজার শ্রমিক ছাঁটাই অগোচর হয়ে গেছে, কিংবা যারা পুরনো শ্রমিক আছেন তাদেরকে বেতন কমায় দেওয়া হয়েছে হঠাৎ করে। আমি মনে করি যেহেতু এগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, বিদেশিরা এখানে স্পন্সর করেন বা তাদের টাকা চলে, এবং আমাদের বাংলাদেশের শ্রমিক কিন্তু খুব সস্তা, সেক্ষেত্রে আমি মনে করব যে এই 1-2-3 মাসের মধ্যে তাদেরকে যদি বেতনটা ঠিকঠাক দেওয়া হয়, তাতে এমন কোনো বড় তাদের কোনো ক্ষতি হয়ে যাবে না। আমি মনে করবো কোনো শ্রমিক ছাঁটাই করা না হয়, আমি মনে করি যেন কোনো টিচারকে ছাঁটাই করে না হয়। আমি মনে করি আলোচনার ভিত্তিতে যদি বেতন কমিয়ে দিয়েও যেন তাদেরকে রাখা হয়। আমি জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে আমার এই দাবিটি সবসময় থাকে। ধন্যবাদ। আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, যে আমি বলতে চাচ্ছিলাম যে সুসময় যখন ওই টিচার যখন আপনার পাশে ছিল, দুঃসময় কেন আপনি তাকে ওখান থেকে সরে দেবেন? কারণ একটা পরিবার কিন্তু একটা স্কুলে বা একটা ইউনিভার্সিটিতে কিন্তু একটা পরিবার, তো পরিবারে দেখা যাচ্ছে যদি আর্নিং সোর্স কমে যায়, সবাই কিন্তু অল্প একটু থাকলেও ভাগ করে খায়, ঠিক আছে? পেট না ভরলেও কিন্তু আধ পেট খেয়েও কিন্তু বেঁচে থাকে।
তো সেক্ষেত্রে যদি আপনি তাকে যদি সেই সময় ব্যবহার করতে পারেন, তাহলে আপনি দুঃসময় কেন তাকে ছেড়ে দিচ্ছেন? তাহলে এটা কোন মানবিক? আপনার আপনার কথার সাথে পুরোপুরি একমত। তবে আমি প্রথমেই যে কথাটি বলেছি যে আমাদের সমাজ ব্যবস্থাটা অর্থনীতির উপর নির্ভর করে, যে আমাদের প্রথম দেখতে হবে অর্থনীতির মানটা আমার ঠিক আছে কিনা, আমার জিডিপিটা ঠিক আছে কিনা, বা আমাদের অর্থ প্রবাহটা ঠিক আছে কিনা। কারণ আমাদের যখন অর্থনৈতিক অবস্থা আমাদের খুব খারাপ অবস্থার মধ্যে যাবে, আমাদের কিন্তু সরকারও ঠিকমতো দেশ চালাতে পারবে না। আমরা জানি যে সরকার ইতিমধ্যে অনেক মেগা প্রজেক্ট স্টপ করিয়ে দিয়েছে। যেই করোনা পরিস্থিতিতে কোনো মেগা প্রজেক্টের কাজ যেটা চলমান আছে হয়তো সেটা চলতে থাকবে, কিন্তু নতুন কোনো প্রজেক্ট ধরা হবে না। আর অর্থনৈতিক সমাজ ব্যবস্থায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমার কাছে যদি টাকা থাকে আমি অবশ্যই শ্রমিকদের বেতন দিতে পারবো, আমি অবশ্যই শিক্ষকদের বিল দিতে পারবো। আপনি দেখবেন যে আপনি অবশ্যই জেনে থাকবেন যে সরকারি প্রতিষ্ঠানের কিন্তু বেতন বন্ধ নেই। সমাজ ব্যবস্থা আসলে অর্থনীতির উপর প্রতিষ্ঠিত, তো একপাক্ষিকভাবে কোনো মানুষকে মানে কোনো প্রাতিষ্ঠানিক ব্যক্তিকে বা প্রধানকে বা মালিককে চাপ দেওয়াটা উচিত নয়। উভয় পক্ষ সমন্বয় করে এবং সরকারের হস্তক্ষেপে আমাদের এটা সলভ করা উচিত। এবং এখানে আরেকটা বিষয় আমরা জেনে থাকবো, যে আমি যে কথাটি বললাম যে সুখে আছে কেবলমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের, কারণ সরকার তাদের বসে থেকেও বেতন দিচ্ছে। যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সরকার কিন্তু তাদের বেতনটা ঠিকই দিচ্ছেন আর কি। তো আমি মনে করব যে যারা বেসরকারি মানুষ আছেন, অনেকে আছেন যে যেমন কিছু মালিক রাজধানী ঢাকা ফাঁকা হয়ে গেছে, বাড়িওয়ালারা ভাড়াটে পাচ্ছেন না, তো আসলে তারা তো ওই ভাড়াটার উপর দিয়ে চলেন। আবার দেখা যাচ্ছে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান, বিভিন্ন ভার্সিটির মালিক বা কোনো প্রাইমারি স্কুল মানে যারা ব্যক্তি উদ্যোগে চালিয়ে থাকেন, বা মাধ্যমিক স্কুল, কিন্ডারগার্টেন এই টাইপের, এদেরকে দোষ কথা দেখবেন, তাদের তো আর্নিং সোর্স নাই। সরকারকে অবশ্যই হেল্প করতে হবে। এবং আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের যে কারেন্ট মানি সংগ্রহ করার জন্য, ভ্যাট ট্যাক্স সংগ্রহ করার জন্য সরকার যে মোবাইলের উপরে যে সারচার্জ আরোপ করা হলো 100 টাকায় 33 টাকা 25 পয়সা সম্ভবত। তো এখানে দেখেন সরকার কিন্তু আমাদের কাছে নিজের ঠিকই ভ্যাট ট্যাক্সটা নিচ্ছে, কারণ অর্থনীতিটা সচল রাখতে হবে। কারণ এই অর্থনীতি সচল না থাকলে সরকার তো উন্নয়ন কর্মকাণ্ড বা মানুষের পাশে দাঁড়াতে পারবে না। সেরকমভাবে বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা স্বায়ত্ত শাসনে যেসব চলে ব্যক্তি উদ্যোগে, সেসব প্রতিষ্ঠান যদি কোনো অপশন না পায়, আর্নিং সোর্স না পায়, তাহলে তারা তাদের প্রতিষ্ঠানটা কিভাবে চালাবে? এটা আমাদের ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অসংখ্য ধন্যবাদ উত্তরের জন্য। আমি আসলে অনেক সুন্দর আপনার কাছে কোশ্চেনটা পেয়েছি। আসলে আমি যার কথা না বললেই নয়, আমি আমাদের কি বলবো, আসলে আমি খুবই শোকাহত যে আমাদের আমাদের ছিলেন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ আজকে আমাদের নীলফামারী জেলা সেই ঘোষণা করে দিয়ে গিয়েছি, নীলফামারী জেলাকে। তো আমার কাছে মনে হয় যে যখন আমি এখান থেকে, আপনার কাছে মনে হয় কিনা আমি জানি না, আপনি কি সম্ভবত সোদপুরে কি যান? সোদপুরে কি আপনাকে যাওয়া হয় কখনো? সোদপুরে গেলে আপনার কি মনে হয় যে ওখানকার বিভাষীয় শুনে আপনার কি মনে হয়? এ ধরনের কোনো ইয়ে আছে কি আপনার কাছে? ঠিক আছে, আমি প্রথমত বলবো যে স্বাধীনতা পরবর্তী এই দেশে যারা আছেন, যে কোনো ধর্ম বর্ণের মানুষ, যে কোনো ভাষাভাষী মানুষই বাংলাদেশের নাগরিক। আমি এটা কথার সাথে আমার কোনো দ্বিমত পোষণ করছি না। তবে এর মধ্যে যে আমার একটু হলেও খারাপ লাগে যে সৈয়দপুরটা যখন আমি প্রবেশ করি তখন মনে হয় যেন আমি অন্য কোনো স্থানে চলে আসছি। এখানে আমাদের বাংলা ভাষার চর্চা খুবই কম, কিন্তু একজন সাধারণ মানে সামাজিক মানুষ হিসেবে, গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে যে কেউ যে কোনো বিষয়টা ব্যক্তির স্বাধীনতা আসে, যে কোনো ভাষায় কথা বলতে পারে। তবে আমি মনে করব সেখানে আরও বাংলার চর্চাটা যদি ভালো হয়, মানে আরও ব্যাপক আকারে করা হয়, তাহলে বোধহয় সেটা খুব ভালো হতো আর কি। আচ্ছা, আমাদের আসলে কি বলবো যে আমাদের ওনার হোসেন মোহাম্মদ এরশাদ, রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের প্রয়াত রাষ্ট্রপতি, যে ওনার তো সম্ভবত 14 তারিখে ওনার মৃত্যুবার্ষিকী ওনার। তো আসলে ওনার মৃত্যুবার্ষিকী নিয়ে আপনাদের আসলে কর্মকাণ্ড কি, আসলে এই বিষয়টা কি জানার আমার আসছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কর্মসূচির আমি জানি, যদিও করোনা পরিস্থিতি, আমরা যতটা সম্ভব সীমিত পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত মানে সুরক্ষা নিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা সারা বাংলাদেশে বৃক্ষরোপণের একটা কর্মসূচি নিয়েছি। আমরা জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির পক্ষ থেকে, যেহেতু আমি নিজে একজন কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক, আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে যে যে উক্তিটা ছিলেন, মানে গ্রামের মানুষ যদি উন্নত হন তাহলে অবশ্যই সারা বাংলাদেশকে একটা উন্নয়নের প্ল্যাটফর্মে আনা সম্ভব। সেই দৃষ্টিকোণ থেকে আমরা 68,000 গ্রামে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে আমরা বিভিন্ন কার্যক্রম ঘোষণা করেছি। আমরা মাস্ক
বিতরণ করব, সামাজিক দূরত্ব নিশ্চিত করব, আমরা মিলাদ মাহফিল করব বা সারা বাংলাদেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয়, উনি সৈয়দপুর এয়ারপোর্টে আসবেন সকালবেলায় 14 জুলাই, এবং সেখান থেকে তিনি রংপুরে যাবেন হোসেন মোহাম্মদ এরশাদের পল্লীর নিবাসস্থ যে লিচুতলা আছেন, তার মাজার শরীফ আছে, ওখানে কবর জিয়ারতের পর তারপর হয়তোবা চেয়ারম্যান স্যার চলে যাবেন রাজধানীতে, ওখানে বিভিন্ন কর্মকাণ্ড করবেন দলীয় কার্যালয়। আমরাই জেলা কেন্দ্রিক বা কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মকাণ্ডের। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের আসলে উনিও তো ছিলেন আমাদের একজন কবি, আমরা যে কবি, এবং তার 88 সালে বন্যার সময় তাকে দেখা গেছে যে সে কীভাবে ঝাঁপিয়ে পড়েছিল। এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে পরে আসছি, তার আগে আমি একটু আমাদের আরিফ হোসেনের কাছে যাই, একটু আমি ওনার কাছে আমার কিছু কোশ্চেন আছে। এখন আমি আরিফ হোসেন আপনার কাছে আমি এইটা কথা বলতে যাচ্ছিলাম যে বর্তমানে যে আপনার স্বাস্থ্যক্ষেত্র, এখন যে স্বাস্থ্যক্ষেত্রের যে ব্যবস্থাটা, যে স্বাস্থ্যক্ষেত্রে যে অবস্থা চলতেছে এখন, এই স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার করোনা ভাইরাস পজিটিভ বা নেগেটিভ, এটা নিয়ে মনে করেন যে পরীক্ষার যে ব্যাপারটা চলতেছে, এটা নিয়ে রীতিমতো একটা কোনো কোনো জায়গায় ব্যবসা চলতেছে। যে এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেমন ক্যান্সারের পেশেন্ট, তাকে বলা হয়েছে যে তার মধ্যে করোনা আছে কিনা, সে পরীক্ষার জন্য দেখা যাচ্ছে যে এক হসপিটাল, সরহদ্দি হসপিটালের সামনে যে বসে আছে তাকে ইয়ে করার জন্য, চিনমৈত্রী একটা ইয়ে আছে ওখানকার সম্ভবত হসপিটালের জন্য আপনার বসে আছে দেখুন। তো এই যে আপনার এই ব্যাপারগুলো, এই ধরনের ইয়াগুলো আপনার কাছে কি মনে হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাটা কি অবস্থা এখন তারপর? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই অনুষ্ঠানের মাধ্যমে করোনা ভাইরাস মুক্ত আলোচনা আজকে দ্বিতীয় পর্ব। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমাদের নীলফামারী জেলার আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ নীলফামারী পৌরসভা, উনি করোনা ভাইরাস আক্রান্ত। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার সবার কাছে ওনার জন্য দোয়া চেয়েছি, ওনার সুস্থতার জন্য। আমি জানি যে গতকালকে আমার সাথে কথা হয়েছে যে উনি সুস্থ আছেন। আমি দেশবাসী সহ নীলফামারীবাসীর প্রত্যেকের কাছে ওনার সুস্থতার জন্য আমি অনুষ্ঠানের মাধ্যমে দোয়া চেয়ে নিচ্ছি। সেই সাথে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন এমপি, ওনার গতকাল থেকে মারা গিয়েছেন ব্যাংককে হসপিটালে। ওনার 11টা রাস্তার মাত্রা কামনা করছি। তাহলে আপনি যে কথাটা বলতেছেন সেটা হচ্ছে যে স্বাস্থ্য খাতে যে অনিয়ম যে আমরা দুর্ভোগ পেয়েছি, এরকম আসলে করোনা সংকটময় একটা পরিস্থিতিতে আজকে মহামারী পৃথিবীতে, আজকে মানবিক যে জায়গাটা, যেটা আমার আপনি বলেছেন যে মানবিক জায়গা জাগ্রত করা যেটা, আমি যতটুকু যা কাজ করেছি, আমার অবশ্যই আপনি বলেছেন গত অনুষ্ঠানে যে আপনাকে কেউ কি বাধ্য করেছে আপনাকে কাজ করার জন্য, আর আমি ওখানে বিস্তারিত বলেছিলাম। তাহলে এখানে আমি সংক্ষেপে বলতে চাই, না, আমাকে কেউ বাধ্য করেনি। আমার মানবিক জায়গা থেকে জাগ্রত হয়েছে, যে মানবিক দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে যে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ আজকে সংকটময় পরিস্থিতির মধ্যে আছে, মানুষ আজকে একটি দুর্যোগপূর্ণ সময় পার করতেছে, একটি মহামারী। তো এই সময় আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের। আমি জানি যে করোনাকালীন সময় যদি আমি মানুষের সম্পৃক্ততা যাই তাহলে আমারও করোনা হতে পারে। আমি এটা জেনেও আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি মানুষের দ্বার প্রান্তে গিয়েছি, খাদ্য সহায়তা থেকে শুরু করে। তো আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছি আজকে মাস্কের বিষয়টা, একটা মাস্ক সার্জিক্যাল মাস্ক যেটা আমি যেটা ইউজ করতেছি, এটা পাইকারি দাম আমি ইউজ করেছি 5 টাকা করে। তো আমি যদি খুচরা কিনতে যাই একটা দোকানে, তাহলে আমার কাছে 20 টাকা দিচ্ছে। এই বিষয়টা সর্বসাধারণদের জানানো উচিত। একটা মাস্ক 20 টাকা দিচ্ছে, এই যে ব্যবসায়ীরা আজকে এটা করতেছে। দ্বিতীয়ত একটা আপনার কোভিড-19 নামে একটা মাস্ক বের হয়েছে, সেটার মূল্য নিয়ে রাখতেছে বিভিন্ন আপনার মেডিকেল ইয়াতে হলগুলোতে। সেখানে হচ্ছে ডাক্তারের সার্জিক্যাল যে কক্ষগুলো আছে সেখানে বলছে 150 টাকা করে। আসলে এর মূল্যটা আসলে কত এটা সবাইকে জানতে হবে। সীমিত আকারে ব্যবসায়ীরা যদি মনে করে মানবিক জায়গা থেকে যে হ্যাঁ এরকম আজকে জনগণ তো আজকে এই মাস্কটা ইউজ করতেছে, তো আমি এই আমার লাভের জায়গাটা সীমিত করে নিলাম। আমার ক্যারিং যে কস্টিংটা যেটা সেটা বাদ দিয়ে, যেটা না হইলেই নয়, একটা মাস্কে আমার যদি কেনা পড়ে 5 টাকা, সেখানে ক্যারিং সহ আমার দোকান কস্টিং বাদ দিয়ে মোটামুটি সর্বোচ্চ 10 টাকা হলে আনা, আমি মনে সবার ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে। এবং আমি মনে করি আমি ওটা বলতে চাচ্ছি না, আমি বলতেছি যে আপনার এই দুটো ঠিক আছে, বাট আমি বলতে চাচ্ছি যে আপনার এই যে করোনা পজিটিভের ব্যাপারটা দেখা যাচ্ছে যে রুগী আপনার টেস্টের যে বিষয়টা, সেই টেস্টের বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে ভোগান্তি হচ্ছে, এবং আপনার দেখা যাচ্ছে রুগী মারা যাচ্ছে, তার 3 দিন পরে তার রিপোর্ট আসছে। আসলে এই যে এই জিনিসগুলো এটা কেন হচ্ছে? এটা নীলফামারী সদর হসপিটালে কাজিরহাটের এক পেশেন্ট ছিল, আমি ওখানে ছিলাম, একটা দূরত্ব বজায় রেখেছিলাম। আমার বন্ধু, আপনিও ছিলেন আমার সাথে।
তো আমি দেখেছি উনি হসপিটালে অ্যাডমিট আছে, এমার্জেন্সিতে উনি আছে। তো উনি শ্বাসকষ্টে কাজিরহাট না, হ্যাঁ, ওটা হচ্ছে ইপিজেটের মোড় আর কি, ইপিজেড ইপিজেটের কাজিরহাট পিছনে। সংলগ্ন। তো যাই হোক, উনি কিন্তু ওই এমার্জেন্সিতে মারা গেছে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে। তো ওনার করোনা কিন্তু positive টেস্ট, হয়ে। হ্যাঁ ওনার করোনা পজিটিভ এসেছে ওনার মারা যাওয়ার পর। তো আমার এই যে বিষয়টা, আপনি আজকে দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলার, বিশেষ করে ঢাকাতে অনেক জায়গায় আমি ইউটিউবে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বেসরকারি মেডিকেল যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা ক্লিনিক, বড় বড় ল্যাবগুলো আছে, তো এরা জনসাধারণের কাছে বিভিন্নভাবে প্রচার করছে যে আমরা করোনার জন্য আমরা টেস্ট করতেছি, আমাদের ল্যাব আছে, আমরা টেস্ট করবো, আমরা আপনাদের টেস্টগুলো দিতেছি। তো মানুষ কিন্তু একটা আশা নিয়ে এসেছে তাদের কাছে, এবং সেখানে কি হয়েছে, নিরাশ হয়ে গেছে, ভোগান্তির মধ্যে ছিল 3 দিন 4 দিন 5 4 দিন দিন, এবং করে তাদের তাদেরকে মিথ্যা টেস্ট দেওয়া হয়েছে। তার মানে এখানে একটা ভুয়া যে বিষয়টা আছে, সরকার এটা হস্তক্ষেপ করেছে। আমি দেখেছি র্যাবের বিভিন্ন টিম অভিযান করেছে এবং সেটা সত্যতা পেয়েছে যে তারা দুর্নীতি করেছে। এই যে স্বাস্থ্য খাতে আজকে বাংলাদেশের আমরা একটা মধ্যম আয়ের দেশে পরিণত হতে চাচ্ছি। আজকে আপনি জানেন যে আমরা একটা সংকটময় পরিস্থিতি আছে। তাহলে ডাক্তারদের যে বিষয়গুলো আছে, তাহলে মানুষের এই ভোগান্তির সময় যদি আমরা আজকে মানুষের সাথে সৎ ব্যবহার করি, এই যে বিষয়, তাহলে আমি এইখান থেকে আমার জায়গা থেকে আমি মনে করি যে যারা এটা করেছে অবশ্যই এটা অমানবিক করেছে, এদের যথাযথ শাস্তি হওয়া সে দরকার। যে সকালবেলা এসে তারা যদি রীতিমতো বসে আছে সারাদিন, বসার পরও ডাক্তার দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত নাই, হ্যাঁ হ্যাঁ, সে নাই, তার সমস্যা সে আসতে পারবে না। ঠিক ঠিক। তো এই যে মানুষগুলো এসে সারাদিন বসে থাকতেছে, তাদের যে করোনা ভাইরাস পজিটিভ তারা নিয়ে বসে আছে, তাহলে তাদেরকে কোনো হসপিটালও ভর্তি দিচ্ছে না, তাদেরকে কোনো জায়গায় কোনো ইয়ে করতেছে না। এই যে তারা, স্বাস্থ্যসেবা। হ্যাঁ স্বাস্থ্যসেবাটা, স্বাস্থ্যসেবার যে অনিয়ম। অনিয়মটা, এই যে অনিয়মটা হচ্ছে, এই অনিয়মটার ব্যাপারে আপনার মানে কি মতামতটা কি? এখানে প্রথম অবস্থায় ডাক্তাররা অনেক ভয়ের মধ্যে ছিলেন। ওনারা যে আসলে যে স্বাস্থ্যসেবা দিবেন কিনা, করোনা রোগী, স্বাভাবিক যে রোগীগুলো আছে তাদের আমি ট্রিটমেন্ট কিন্তু সব ডাক্তারের কথা বলছি না না না, কিছু আমি সংখ্যক ডাক্তার, ডাক্তার। কিছু সংখ্যক ডাক্তার, সব ডাক্তার আমি অনেকটা, সব ডাক্তার যে আসলে ডাক্তার যে পেশাটা আছে অবশ্যই স্যালুট জানাই আমি সব প্রত্যেক ডাক্তারকে। কিছু কিছু ডাক্তার এটা করেছে, ভয় ছিল যে আমি আসলে আমি ডক্টর হয়ে আমি করোনা রোগীর কাছে যাবো কিনা। তারপর তাদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তারা কিন্তু কাজ করতেছে। এখানে প্রধানমন্ত্রী নিজেও বলেছিলেন যে আপনাদের সবাইকে কাজ করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। তো যাই হোক, এখানে যে স্বাস্থ্যের যে খাতটা আছে, যেখানে অনিয়ম হয়েছে, যেটা একজন বলতেছে যে আমি করোনা টেস্ট করতে আসছি, এই টেস্ট করা যদি আমার অনিশ্চিত হয়ে যায়, তাহলে আমি যে চিকিৎসা সেবা পাবো, এটা তো আমার কাছে এটা তো আকাশ ছোঁয়া একটা ব্যাপার। তো আমি আছে বলতেছে এরকম যে আমি সারোয়ার্দী উদ্যানে 3 দিন থেকে 4 রাত নাকি ছিল করোনা টেস্টের জন্য। তিনি অনেক নিজে ভোগান্তির শিকার হয়েছে, অনেক একাধিক জন, এবং বেসরকারি যে করোনা টেস্টের যে মেডিকেলগুলো ছিল, ল্যাবগুলো ছিল, তো সেখানে দেখা গেছে ক্লিনিকগুলো ছিল, তারা তাদের নামের সুবিচার করেছে, কিন্তু নামটাকে ব্যবহার করে জনসাধারণ মানে একদায় মানে যারা জনগণ আছে তাদের কি করছে, তাদের মিথ্যা আশ্বস্ত করে তাদেরকে নিয়ে এসে তাদের রক্তর ব্লাড নিয়ে তাদের টেস্টের যে তাদের যে প্রক্রিয়াগুলো আছে, প্রক্রিয়া এনে তাদেরকে কী হয়েছে, ভুয়ারি বসিয়েছে। তো আজকে যদি 3000 জন করোনার সিমটমে লক্ষণগুলো তাদের মধ্যে দেখা দেয়, এই 3000 জন আসলো টেস্ট করার জন্য, এবং 3000 জন কিন্তু আজকে পজিটিভ হচ্ছে না, কিন্তু একই 3000 জনেই কিন্তু আসছে একই সিমটম নিয়ে আসছে। কেউ গলা ব্যথা, কাশ, হ্যাঁ তার নাকের জ্বর, শরীর ব্যথা, এই যে বিষয়গুলো, তার কাশি আসতেছে, হাসি আসতেছে, একই সমস্যা নিয়ে যদি অনেক কারণে অ্যাজমার কারণে শ্বাসকষ্ট হতে পারে। 3000 জন আসতেছে, কিন্তু আজকে আমরা পজিটিভ পাচ্ছি কতজন, 1500 থেকে 2000 জন। তাহলে ওই 3000 লোকজন একই 3000, মানে আমার বিষয়টা হচ্ছে যে পরীক্ষার জন্য সবাই আসতেছে একই সমস্যা নিয়ে, কিন্তু সমস্যা যখন আমরা ফেস করতেছি তখন দেখতেছি তাদের ল্যাবে টেস্ট করার পর দেখতেছে যে প্রক্রিয়াগুলো আছে, টেস্ট করার যে প্রক্রিয়াগুলো, পরে দেখা যাচ্ছে তাদের করোনা পজিটিভ আসতেছে 2000 জন। তাহলে সেই 1000 জনও তো তাদের সেই সেম পরীক্ষা নিয়ে আসছে সমস্যা নিয়ে আসছে, তাহলে সেই 1000 জন নিশ্চিত হয়ে গেল যে আমি করোনা নেগেটিভ। তো এই যে বিষয়টা, মানে স্বাস্থ্য খাতের যে বিষয়টা, আমরা মনে করেছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত বাংলাদেশের, ডাক্তার থেকে শুরু করে নার্স, সেবিকা যারা আছে তারা আমাদের সর্বসাধারণকে ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা স্যালুট জানাই। এরকম করোনা পরিস্থিতিতে তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমি দেখেছি ইউটিউবে যে মাস্ক পরতে ওই ডাক্তারগুলোর মুখের মধ্যে দাগ স্পট পড়ে গেছে, কিন্তু তার কাজ কিন্তু চলমান ছিল। তাদের জীবনের জন্য অনেক ডাক্তার মারাও গিয়েছেন। আমি মনে করি এদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া দরকার, যে ডাক্তারগুলো নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে করোনার রোগীদের সাথে যুদ্ধ করেছে। আমরা চাই যে করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে এবং জয়ী হতে। আমি মনে করি এটা সম্ভব। তো সরকারের সর্বোচ্চ মহলে সুদৃষ্টি আকর্ষণ করবো, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে আমি এখানে একটা কথা যুক্ত করতে চাই, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত ডিজি আমাদের নীলফামারীর সন্তান জনাব আবুল কালাম আজাদ, তো উনি একটা বড় জায়গায়
দায়িত্ব পালন করতেছে। আমি মনে করি নীলফামারী জেলার মেডিকেল হসপিটালে একটা পিসি ল্যাব অত্যন্ত জরুরি ছিল এবং আমাদের নীলফামারীবাসীর দাবি ছিল। এবং দাবি কেন করবে, আমি মনে করি ওই জায়গায় যে উনি অবস্থান করতেছে, উনি একটা বড় একটা দায়িত্বের মধ্যে আছে। ওনার নীলফামারী জেলা শহর হয়ে একটা পিসি ল্যাব আমরা এখন পর্যন্ত পাইনি। এটা আমাদের জন্য অবশ্যই একটা বেদনাদায়ক। জেলা শহরে একটা এই ধরনের জিনিস তো থাকা অবশ্যই দরকার। এবং আমার ডিজি মহোদয় যিনি নীলফামারীর সন্তান, উনি একটা জায়গায় আছেন, উনি একটা মহৎ ব্যক্তি। তো আমরা নীলফামারীবাসী ওনার কাছে এটা অ্যাকসেপ্ট করি। আমি এটা এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার কাছে যাতে আমার এই কথাগুলো পৌঁছে যায়, আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করবো। এই হচ্ছে বিষয়। আচ্ছা, যদিও আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যদিও আমাদের এটা মুক্ত আলোচনা কোভিড-19, তারপরেও আমরা ভিন্ন ধর্মীতে যাব, যেহেতু আমরা একটু যাবো, যেহেতু আমাদের খোলা, যেহেতু আমরা মুক্ত আলোচনা, সেক্ষেত্রে আমরা একটু যাবো মাহমুদ হোসেন অনির কাছে। আপনি যেহেতু একজন সাহিত্য বিষয়ে লিখেন এবং আমি নাট্যকার, এবং আপনিও একজন নাট্যকর্মী, এবং পাশাপাশি আপনার হচ্ছে যে নাট্যকর্মী এবং আপনার ইয়ে আছে। তো আমি আপনার কাছে যে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যে হোসেন মাহমুদের সাথে আরেকটা পরিচয় ছিল, সে একজন কবি ছিলেন, তো কবি সাহিত্যিক ছিলেন। তো আমি আপনার কাছ থেকে এই জিনিসটা জানবো যে ওনার একটা স্বরচিত কবিতা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটি কথা এখানে আমি ইন্টারাপ্ট করতে চাই। বাংলাদেশ ছাত্র নীলফামারী জেলা শাখার সহসভাপতি আরিফ হোসেনের সাথে যে পিসিএল ল্যাব যে চালু করার বিষয়টি নিয়ে উনি দাবি জানিয়েছেন, এটা কিন্তু ইতিমধ্যে আমার কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত এটা প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে নীলফামারীতে। আমার কাছে খবর আছে, শুরু হতে যাচ্ছে। হয়তো আমরা কয়েকদিনের মধ্যে এটার মানে বাস্তব অবস্থা দেখতে পাচ্ছি আর কি। আর আপনি আমার প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের আপনি কবিতা আর কি শুনতে চেয়েছেন, সেক্ষেত্রে আমার একটু অনলাইনের হেল্প নিতে হবে। আচ্ছা, ততক্ষণ আমি আরিফ হোসেনের কাছে একটু আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে এখন দেখা যাচ্ছে যে আপনার ভিতরে অনেক প্রতিভা আছে, আপনার মধ্যে প্রতিভা লুকায়িত আছে। আপনি এখন ঘরে একজন নাট্যকার এবং নাটকও করতেছেন, আপনি বেশ কয়েকটা নাটক করলেন। তো এখন দেখা যাচ্ছে যে আপনার মধ্যে যে এই জিনিসটা, এবং আপনি ক্রীড়াবিদ, তো আপনার একজনের ভিতরে এত ধরনের গুণটা আছে যে বলার মতোই না। তো আপনার মধ্যে যে এই যে নাটকের বিষয়টা যে আসলো, এটা আসলে যে হঠাৎ করে আপনি যে অভিনয়ে আসলেন বা অভিনয় করতেছেন, যে এটা আসলে আপনার কবে থেকে এরকম ধরনের আপনার ইয়ে ছিল, এরকম ধরনের এটা জাগ্রত হয় কখন থেকে বা কবে থেকে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ, যিনি আমাকে সুস্থ রেখেছেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এখানে আমার আসলে নাট্যকার হওয়ার কোনো অনুপ্রেরণা বা আমার ভিতরের কোনো অনুভূতি ছিল না যে আমি আসলে হব। কিন্তু কিছুদিন আগেই আমার বন্ধুবর আমাদের সাগরের, যিনি নাট্যকর্মী একজন, এবং আমার আমার সামনে যিনি বসে আছেন মাহমুদ হাসান আয়ন, আমার বন্ধু, আমি সার্বিক সহযোগিতা এবং পরামর্শ, মানে বিরোধী দল হিসেবে সে আপনার বন্ধু এখন টোটালি, এটা হচ্ছে আয়নের সাথে আমরা এক পরামর্শ করি এখানে বসে, যে আসলে করোনা প্রস্তুতির সময় যেন সচেতনতামূলক যদি কোনো মেসেজ দিতে পারি জনগণকে, যদি এটা কেমন হয়। তো ওরা এটাকে পজিটিভলি নিয়ে বললো, ঠিক আছে একটা স্ক্রিপ্ট তৈরি করি। স্ক্রিপ্ট তৈরি করার পর কী করলো, ঠিক আছে তাহলে আমরা ক্যামেরা নিয়ে এসে আমরা নাটকের জন্য রেডি হয়েছি, মানসিক প্রিপারেশনে। এই যে বিষয়টা, এই যে এখানে উদ্বুদ্ধ করেছে আমাকে, এবং আমিও সমন্বয় করেছি এখানে। আসলে মেসেজটা মনে হয় আমাদের সর্বসাধারণের জন্যই পজিটিভ হবে, এবং এটা সবাই দেখবে। আমি সকলের প্রতি দেখার জন্য অনুরোধ করবো। আসলে নাট্যকার হওয়ার মতো চিন্তা চেতনা আমার ভিতরে ছিল, তবে হ্যাঁ, আমি একটু ক্রীড়াবিদ, আমি একজন সাবেক পেশাদার ফুটবল প্লেয়ার। আমি আছি ক্রীড়ার সাথে থাকতে চাই, সাংস্কৃতিকের সাথেও থাকতে চাই, কারণ সাংস্কৃতিক আমাকে টানে, আমি সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম দেখলে আমি ঠিক থাকতে পারি না, আমি চলে যাই। আমি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আমি আসলে সেটা মানে অবশ্যই একটু ধন্যবাদ আপনি আমাকে রেসপেক্ট করার জন্য। আসলে আপনার কি এমন কোনো শিল্পী আছে যে আপনার খুব পছন্দের শিল্পী আছে, যে আপনি তার গান শোনেন কখনো একা থাকলে, বা দেখা যাচ্ছে যে একা একা বসে যখন খুব মন খারাপ হয়, বা যখন খুব খারাপ লাগে, বা যখন খুব মনে হয় যে আমি তার গান শুনি মোবাইল থেকে বা বের করে কানে দিয়ে, এই ধরনের আপনার কোনো প্রিয় শিল্পী আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে আমি খুব আমি এখানে কিশোর, মানে আমাদের বর্তমানে খুব রিসেন্ট মারা গেল একজন রিজেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। তো ওনার অসংখ্য গান আমি শুনেছি, ওনার আমি ফ্যান বলা চলে। আমিও একজন। আমি সকালবেলা যদি সময় আমার হয়ে যায়, আমি উঠতে যদি একটু দেরি করি, তাহলে আমি সকালবেলা কিন্তু কিশোরের গান শুনি আমার নিজের ফোন থেকে, ফোন কানে লাগিয়ে। তো ওনার বিদায়ী
আত্মার মাত্রা কামনা করছি, দেশবাসীর জন্য ওনার জন্য দোয়া চাচ্ছি। উনি এরকম একজন আমরা আসলে আমরা রাষ্ট্রের উনি অনেক গান লিখেছেন, গেয়েছেন। মানে সে রাষ্ট্রের একটা সম্পদ ছিল, হ্যাঁ, একটা রত্ন। আমরা একটা রত্নকে হারিয়ে ফেলেছি। তো এরকম একজন গুণী শিল্পীকে আমরা পাবো কিনা আদৌ আমাদের মাঝে আমি জানি না, তবে উনি একজন নিঃসন্দেহে উনি গুণী শিল্পী। ওনার গান অনেকগুলো গান শুনেছি, একাধিক গান শুনেছি। আচ্ছা, আপনার ওটা একটা পছন্দের একটা গান আপনি কি জানেন? এখানে আসলে হ্যাঁ গান গাওয়া যায়। এখানে মাহমুদ হাসান অয়ন, আপনি যদি আমার সাথে একসাথে গানটা গাইতে চান তাহলে আপনি দুইটা এক লাইন শুরু করেন, আমি তাহলে শুরু করতে পারি, আপনি শুরু করেন। আমি তো আসলে গান সেরকম ভাবে গাই না, তারপরে যে হোক আমি একটু বাথরুম সিঙ্গার যাই হোক। এখন তারপরে আমি একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ শিওর শিওর, আমি বলবো। আমরা খুব ছোট্ট করে গাই। এক লাইন বা দুই লাইন। আমার সারা দেহ কেউ গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার স্বাদ মিটবে না, মিটবে না। তারে একজন মেয়ে ভালোবেসে ভুলবে না, মন ভুলবে না। অনেক সুন্দর হয়েছে, আপনার সবাই যাওয়ার জন্য হয়েছে। আমি এখন অয়ন ভাইয়ের কাছে চলে যাবো একটু, যে আমি ওই আমাদের অবশ্যই আমাদের আচ্ছা, আমি শুনবো একটু। আচ্ছা আমি এখন পড়ছি প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি কলিবলী হোসেন মোহাম্মদ এরশাদের লেখা একটি কবিতা। কবিতাটির শিরোনাম হচ্ছে দেখেছি পরিবর্তন সময়ের। সেই কবে করেছি যাত্রা শুরু, পার হয়ে বহু চড়াই উতরাই, দেখেছি পরিবর্তন সময়ের, উত্থান পতন সাম্রাজ্যে। কখনো হেঁটেছি মেঠো পথে, দেখেছি তুলতে ধান শূন্য গোলায়, কখনো নদী কখনো সেতু ও সাঁকো পার হয়ে করেছি শুভেচ্ছা বিনিময় অগণিত মানুষের সাথে। তাদের কেউ কেউ আজও দেখা হলে শ্রদ্ধা জানায়, কেউ কেউ না চেনারও ভান করে। দ্রুত চলে যায় হেঁটে বিভিন্ন মহলে, কত যে মহল দেখেছি এ যাবত। ভবন সিংহদ্বার উঠেছে গজিয়ে, আবার তারও পতন দেখতে হয়েছে সময়ের ব্যাপারে। তারপরও হেঁটেছি আমি, এবং হেঁটেই চলেছি। এ হাঁটার শেষ কোথায় জানি না। কি বিচিত্র রূপ জীবনের, কত আশ্চর্য হবার মতো। মানুষ প্রতিদিন ভিড় করছে শহরে, রাস্তা থেকে ফুটপাতে শুধু মানুষ আর মানুষ। বিভিন্ন ধরনের মানুষ, বেকার, হতাশায় অস্থির। ঠিক কোন কাল অতিক্রম করছি আমি, কোনো কিছু পাই না নাগাল। এসেছে আকাল, এসেছে বৃষ্টি, ঝড়, টর্নেডো, নিয়েছে উড়িয়ে কোথাও ঘরের চাল, কোথাও বৃক্ষ, অগণিত জানমাল। তারপরও হাঁটছি আমি, হেঁটেই চলেছি। কখনো অজানা অচেনা জনপদে, কখনো পাখির শব্দের গুহার শান্ত গুহায় রেখেছি পায়ের ছাপ। দুঃখিত, আমি সংযুক্ত করলাম, এতটুকুই আর কি। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে আপনার। তো আপনাদের দুজনকে আমাদের এই অসম্ভব আবৃত্তি অনুষ্ঠানে- করেছে আসলে, আসলে কবি আপনারা দুজনেই চমৎকার করেছেন, এবং আসলে বিষয়টা হয়ে গেছে যে আমাদের আসলে মুক্ত আলোচনা কোভিড-19 আমাদের এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আমরা তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব এবং আমরা যতগুলো পর্ব পাবো আপনাদেরকে অবশ্যই পাবো, এবং আমাদের যোদ্ধাদেরকে পাবো। আমাদের এই মুক্ত আলোচনা কোভিড-19 আমাদের এই অনুষ্ঠান আমরা রীতিমতো করে যাব, এবং আমাদের যতটা সম্ভব আমাদের জনগণের কাছে আমরা ঠিক জনসচেতনমূলক আমরা সব তথ্যগুলো আমরা প্রচার করবো। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগলো এই বিষয়টাও আপনারা আমাদেরকে জানাবেন, এবং আপনাদের যদি কোনো মেসেজ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনাদের সকলেই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, এবং নিয়মিত আপনার বারবার পানি দিয়ে হাত ধুবেন, এবং বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এবং সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ টিভি।